সরকার যে সত্যিকার অর্থে চাঁদাবাজি বন্ধ করতে চায়, দলীয় যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, এটা প্রমাণ করতে হবে। একটা লোক সারা মাস চাকরি করে হায়েস্ট 10,000, 15,000, 20,000, 50,000 টাকা ইনকাম করে, সেখানে একটা অস্ত্র গিয়ে ধরলে, একটা দোকানে ধরলে যদি 1 লাখ 2 লাখ টাকা পাওয়া যায়, এটার যে মজা, এটার যে আনন্দ, এটার যে তৃপ্তি, এটা মির্জা ফখরুল সাহেবের কথায় কাজ হবে না। রাডার ওনার পিছনে লাগাই দেবো। দলের নেতাকর্মীদের ঠিক রাস্তায় রাখতে পেছনে রাডার ফিট করার কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে যে একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে আপনার কি মনে হয় যে এটি তৃণমূলের কোন্দল দমনের ক্ষেত্রে এই রাডার কার্যকর, এবং আদর্শ ফিট না করে রাডার ফিট করা, এটা আসলে গোলাম মোল্লা রনি, আপনি এটা জিনিসটাকে কীভাবে দেখেন এই বক্তব্যকে? এটা একটা কথার কথা উনি বয়স্ক মানুষ বলেছেন। আমাদের দেশের যে অবস্থা, রাডার তো দূরের কথা, পিছনে যদি বজ্রপাত সেট আপ করা হয়, যে কিছু হইলেই ঠাডা পড়বে, ডাইরেক্ট বাংলা ভাষায় যেটাকে বলে ঠাডা, বজ্রপাত, তবুও মানুষ অপরাধ বন্ধ করে না। আমরা জানি যে এই অন্যায় করলে, অবিচার করলে শয়তান ধরবে, ভূত ধরবে, জিবরাইল এসে মেরে ফেলবে, কিয়ামত আজরাইল আসবে, মানে নানা রকম বিপদ আপদের কথা শুনি, কিন্তু অপকর্ম তো বন্ধ হচ্ছে না। যেখানে মানে গিয়ে যদি বলা হয় চাঁদা দে, সারাদিন পরিশ্রম করে একটা রিক্সাওয়ালা 500 টাকা উপার্জন করে, একটা লোক সারা মাস চাকরি করে হায়েস্ট 10,000, 15,000, 20,000, 50,000 টাকা ইনকাম করে, সেখানে একটা অস্ত্র গিয়ে ধরলে, একটা দোকানে ধরলে যদি 1 লাখ 2 লাখ টাকা পাওয়া যায়, এটার যে মজা, এটার যে আনন্দ, এটার যে তৃপ্তি, এটা মির্জা ফখরুল সাহেবের কথায় কাজ হবে না। সে বলবে দরকার মির্জা ফখরুল সাহেবরে এটা কিছু করবো, রাডার ওনার পিছনে লাগাই দেবো। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তবুও এই চাঁদাবাজি বন্ধ হবে না। এখানে আসলে কথাবার্তা বলার সাথে অ্যাকশন, যে মানে সরকার যে সত্যিকার অর্থে চাঁদাবাজি বন্ধ করতে চায়, দলীয় যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, এটা প্রমাণ করতে হবে। মূল 2 নম্বর হলো যে এখানে যে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী, মানে ওনাদেরকে তো আসলে গত 17 বছর বা 20 বছর যাবৎ দলীয় নেতাকর্মীরা খুব ভালো করে চিনেন। তারা রাতারাতি কেউ এখন মানে সুপারম্যান হয়ে যাননি, তারা আগের মতোই আছে। এই মির্জা ফখরুল সাহেব এক জায়গায় দাঁড়ানো ছিলেন, তার সামনে ছেলেরা ধাক্কাধাক্কি করেছে, এবং 2-4টা ধাক্কা ফখরুল সাহেবের নিজের গায়েও লেগেছে। তারপরে বিএনপির অনেক নেতা সেই ধাক্কাধাক্কির মধ্যে সে সামাল দিতে না পেরে দৌড়ও দিয়েছে, অসংখ্য ঘটনা। তো নেতাকর্মীরা তো জানে যে এদের আসলে কতটুকু ক্ষমতা আছে। এদের এখন এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তাদের প্রধানতম বৈশিষ্ট্য হলো যে দে হ্যাভ এ অক্সিলারি পাওয়ার, অ্যান অক্সিলারি পাওয়ার, সেটা হলো রাষ্ট্র ক্ষমতা। এখন সেই রাষ্ট্র ক্ষমতা আসলে এখানে মুখের কোনো বক্তব্য নয়, এখানে রাষ্ট্র ক্ষমতা হলো আপনাকে প্রয়োগ করতে হবে। তো সেই প্রয়োগ করার জন্য তাকে নির্দেশনা দিতে হবে রাষ্ট্রীয় বাহিনীকে। এখন মির্জা ফখরুল সাহেব রাডার বলার দরকারটা কি? তিনি তার বাহিনীকে বলবেন অমুক অমুককে ধরে ফেলো, তার বিরুদ্ধে মামলা করো, আর ডাইরেক্ট তার বিরুদ্ধে অ্যাকশন করো। এখন সেই কথা না বলে যদি বলা হয় আমি রাডার ঠিক করেছি, আমি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছি, আমি শাহেদ ড্রোন আনতেছি ইরান থেকে, এই ড্রোন মাথার উপর চারিদিক থেকে উড়তে থাকবে, আর যখন অন্যায় করবার সঙ্গে সঙ্গে সেটার উপর মানে যাকে বলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে। এইগুলোতে আসলে বিএনপি যারা নেতাকর্মী যারা অপকর্ম করছে তাদের কিছুই হবে না, বরং তারা জোরে একটা নিঃশ্বাস ছাড়বে যে মানুষ এই যুগে এমন হয়, এই কবি দিয়ে দেশ কি করেছে। কারণ এদের বিচার না হলে আল্লাহ রাসূলের প্রতি কারো বিশ্বাস থাকবে না। 2 নম্বর হলো এদের বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে, তাহলে তার নেতৃত্ব কেউ মানবে না। ফলে এই গ্রেপ্তারটা খুবই অপরিহার্য। মানে যখন একটা রাজনৈতিক দল বিদায় নেয়, তো তখন তারা করে কি, তাদের পছন্দের মতো পছন্দের মানুষগুলোকে একের খুব কে পোস্টগুলোতে বসানো হয়। 11 যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে। তো যাদের কারণে একটা বংশ বলতে গেলে একেবারে নির্বংশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে, সেই বংশের প্রতিভূ তারা ক্ষমতা পেয়েছে। ফলে এখানে ক্ষমতা পাওয়ার পরে এই প্রতিশোধগুলো নেবে, এটাই হলো প্রকৃতির এটা প্রকৃতির একটা বিচার আছে। মানুষ যখন এই পৃথিবীতে বেঈমানি করে, মুনাফিকি করে, রক্তের সম্পর্ক অস্বীকার করে, এবং আপনি যদি কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি নির্ভর করেন, ইংরেজিতে
একটা শব্দ আছে রিলায়েবিলিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি। এই দুটো জিনিস যখন কোনো মানুষের উপর অর্পিত হয় এবং ওটার উপর ভিত্তি করে মানুষ অনেক কিছু করে এবং সেখানে যদি কেউ বেইমানি করে, মুনাফিকি করে, তখন প্রকৃতি বিরূপ হয়। এই ধরনের মানুষের যদি পৃথিবীতে সাজা না হয়, ধর্মকর্ম বলে পৃথিবীতে কোনো কিছু থাকে না। মাসুদউদ্দিন চৌধুরী এমন একজন মানুষ, আমার শোনা কথা, তার কতটুকু মিলিটারি ক্যারিয়ার রয়েছে আমি জানি না, তবে তার প্রথম এবং প্রধান পরিচয় ছিল তিনি জনাব তারেক রহমান সাহেবের মামা সাইদ ইস্কান্দার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। এটার উপর ভিত্তি করে আওয়ামী লীগের আগে যে বিএনপি জমানা ছিল, সেই পুরো জমানাটাতে তার প্রমোশন থেকে শুরু করে সব জিনিসগুলো হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু না, ভাইরা ভাই, মানে সাইদ ইস্কান্দার সাহেবের ভাইরা ভাই। তো এই ভাইরা ভাই হওয়ার কারণে তিনি তারেক রহমান সাহেবের সম্পর্কে মামা। তো এই কারণে তার যে প্রমোশন এবং তার যে গুরুত্বপূর্ণ পদায়ন এটা হয়ে গেছে। এবং ইলেকশন থেকে মানে যখন একটা রাজনৈতিক দল বিদায় নেয়, তো তখন তারা করে কি, তাদের পছন্দের মতো পছন্দের মানুষগুলোকে একের খুব কে পোস্টগুলোতে বসানো হয়। যেমন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারপর শেষে এই মাসুদউদ্দিন, যে সমস্ত লোকজন আছেন তারা সবাই বিএনপির খুব ঘনিষ্ঠজন ছিলেন। সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, সেটা হলো সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি থাকেন, 9 ডিভিশন যেটিকে বলা হয়, এখানে সবসময় করে কি সরকার যারা খুব ঘনিষ্ঠজন তাদেরকে বসানো হয়। 111-এর আগে বিএনপি ক্ষমতা ত্যাগের পূর্বে এই 9 ডিভিশনের জিওসি ছিলেন জেনারেল মাসুদউদ্দিন। এইগুলো ঘটনা। 2 নম্বর হলো যে 1/11-র পরে কতগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেই হৃদয় বিদারক ঘটনা হলো যে অনেকগুলো তথাকথিত জনপ্রিয় পত্রিকার সাংবাদিক, যাদেরকে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট বলা হতো, যাদেরকে দিল্লির এজেন্ট বলা হতো, এবং যারা পুরো রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস করার জন্য রাজনীতিবিদদের কালিমা লেপন, এই কাজটি সেই 96-97 সন থেকে ধারাবাহিকভাবে একটা গ্রুপ করে আসছিল। এদের মধ্যে এনজিও ছিল, অর্থনীতিবিদ ছিল, যারা রাজনীতিবিদরা চোর, পলিটিক্যাল পার্টিগুলো খারাপ কাজ করে, মানে প্রত্যেকটার ক্যারেক্টার অ্যাসাসিনেশন অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো তারা করেছিল 96 থেকে ধারাবাহিকভাবে। এবং এদের পেছনে সেই যে অ্যাপিস্টেন্ট বলেন, মার্কিন ডিপ স্টেট বলেন, হোয়াট এভার মেবি, তাদের একটা বিরাট চক্র ছিল। এই চক্রটির যে প্রথম চক্রান্ত বাংলাদেশের সফল চক্রান্ত, এটি হয় 1/11-র মাধ্যমে। এবং সেই 1/11-র মাধ্যমে যে কুশীলভ ছিলেন, সেই কুশীলভের মধ্যে ওয়ান অফ দ্য টপ 3 বা টপ 2 মাসুদউদ্দিন চৌধুরী। কাজেই তার বিচার হওয়া দরকার ছিল। এই ভদ্রলোক বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের জীবনকে তছনছ করে পৃথিবীর সমস্ত আনন্দকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা রাজনীতিবিদ ওই 1/11-র সময় তাদের জীবনে মরণ কান্না শুরু হয়ে গিয়েছিল। আর অতিরিক্ত তারেক রহমান সাহেবকে বেধড়ক পেটানো, ফ্যানের সঙ্গে টানানো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া থেকে শুরু করে যে সকল কথা আমরা শুনি, সব কিছুর জন্য এই মাসুদউদ্দিন চৌধুরীকে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দায়ী করে। এখন তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছেন, মানে তারা যদি এই ঘটনাগুলো বিচার করতে না পারেন, তাহলে নেতাদের কিন্তু আসলে মনোবল থাকবে না, কর্মীদের মনোবল থাকবে না। এটা জাগ্রত হওয়া দরকার। ফলে তার এই বিচারটা প্রকৃতির জন্য যেভাবে দরকার, কারণ এদের বিচার না হলে আল্লাহ রাসূলের প্রতি কারো বিশ্বাস থাকবে না। 2 নম্বর হলো এদের বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে, তাহলে তার নেতৃত্ব কেউ মানবে না। ফলে এই গ্রেপ্তারটা খুবই অপরিহার্য। এখন সমস্যা হলো যে শুধু কি মাসুদউদ্দিন চৌধুরীতে থেমে থাকবে? আমার কাছে মনে হচ্ছে না, এটা বাড়তে থাকবে। এর কারণ হলো যে 1/11-র যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে। তিনি ওই সময়টাতে তার নানিকে হারিয়েছেন, ওর কারণে তার ভাইকে হারিয়েছেন, তার বাড়ি হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন। এবং এখন দেখেন যে 2-3 জেনারেশনে আত্মীয় স্বজন বলতে যা বোঝায়, জিয়া পরিবারে আসলে তারেক রহমান সাহেব, জাইমা রহমান আর তার মা, এছাড়া আসলে কিন্তু এদের আপনজন কেউ নেই। আর অন্যদিকে কোকো সাহেবের যে স্ত্রী বা তার সন্তানেরা আছে, পরিবারটা খুব লিমিটেড হয়ে আছে। তো যাদের কারণে একটা বংশ বলতে গেলে একেবারে নির্বংশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। সেই বংশের প্রতিভূ তারা ক্ষমতা পেয়েছে। ফলে এখানে ক্ষমতা পাওয়ার পরে এই প্রতিশোধগুলো নেবে, এটাই হলো প্রকৃতির অমোঘ নিয়ম। এটাকে কি আপনি প্রতিশোধ বলবেন?